স্বাগত। আজকের আলোচনা একটা বেশ অন্যরকম বিষয় নিয়ে। হাতে এসেছে একটা অফিসিয়াল ডকুমেন্ট, একটা গোষ্ঠীর আচরণবিধি আর মেম্বারশিপ এগ্রিমেন্ট। নামটা হলো ভিক্টরি উইথ অ্যাশ। হ্যাঁ, ইন্টারেস্টিং টপিক, কারণ এই ধরনের ডকুমেন্টগুলো আসলে ভেতরের কালচারটা বোঝার জন্য খুব কাজের। ঠিক তাই, এটা শুধু নিয়মকানুনের লিস্ট না, এর ভেতর দিয়ে বোঝা যায় গোষ্ঠীটা কি চায়, কারা সদস্য হতে পারে, তাদের দর্শনটা কি। একদম আয়নার মতো। তো আজকে আমরা এটাই খতিয়ে দেখব, এই কমিউনিটির আসল উদ্দেশ্য কি, কারা এর সদস্য হতে পারে, সদস্যদের থেকে ঠিক কি আশা করা হয়, আর ধরুন নিয়ম না মানলে কি হবে। চলুন শুরু করা যাক। হ্যাঁ, আর ভালো ব্যাপার হলো আমাদের কাছে মূল চুক্তিপত্রটাই আছে, তাই আমরা সরাসরি এর ধারাগুলো থেকেই কথা বলবো, কোনো আন্দাজ নয়, একদম সোর্স থেকে। আচ্ছা, তাহলে প্রথম ধারা ধারা ১, উদ্দেশ্য। প্রথমেই বলছে ভিক্টরি উইথ অ্যাশ একটা ব্যক্তিগত প্রাইভেট আর শুধু ইনভিটেশন অনলি কমিউনিটি। হুম। এর প্রধান লক্ষ্য তিনটা দেখা যাচ্ছে: ব্যক্তিগত উন্নতিতে উৎসাহ দেয়া, বিজনেসের দক্ষতা বাড়ানো, আর একটা এখানে কোট করা আছে, বড় সাহসী সুন্দর অভিন্ন স্বপ্নের চারপাশে সমমনা মানুষদের এক করা। এই প্রথম অংশেই কিন্তু অনেকগুলো কিওয়ার্ডস আছে, যেমন ব্যক্তিগত, শুধুমাত্র আমন্ত্রণমূলক। হ্যাঁ। এর মানে হলো এটা সবার জন্য খোলা নয়, একটা সিলেকশন প্রসেস আছে, আর ওই অভিন্ন স্বপ্নের ব্যাপারটা এটাও ইম্পর্ট্যান্ট। মনে হচ্ছে এটা শুধু নিজের জন্য কিছু করার জায়গা নয়, একসাথে কিছু করার প্ল্যাটফর্ম। আর ঠিক এর পরেই একটা লাইন আমার খুব চোখে পড়েছে। লেখা আছে, সদস্য পদ একটি বিশেষ সুবিধা, কোনো অধিকার নয়। বেশ স্ট্রং স্টেটমেন্ট, তাই না? অবশ্যই, খুবই স্ট্রং। এই একটা বাক্যই কিন্তু পুরো সম্পর্কের মানের ধরনটা ঠিক করে দিচ্ছে। কিভাবে? মানে এটা শুরুতেই সদস্যদের মনে করিয়ে দিচ্ছে যে এই কমিউনিটিতে থাকাটা একটা প্রিভিলেজ, এটা অর্জন করতে হয়, ধরে রাখতে হয়, এটা এমনি এমনি পাওয়া যায় না। আচ্ছা। এর মাধ্যমে গোষ্ঠীটা নিজেদের একটা এক্সক্লুসিভিটি তৈরি করছে, আবার সদস্যদের কাছ থেকেও কিন্তু একটা হাই লেভেল কমিটমেন্ট চাইছে। এটাকে বলতে পারেন আর্নড বিলঙ্গিং, মানে যোগ্যতা দিয়ে অর্জন করতে হবে। ইন্টারেস্টিং। তাহলে এই বিশেষ সুবিধা পেতে গেলে যোগ্যতা কি কি লাগবে? ধারা ২তে সেটা বলা আছে। ৩টে প্রধান শর্তের কথা বলছে। প্রথমটা হলো পরিচয় যাচাই করতে হবে। এর জন্য নাকি আবার আলাদা গাইডলাইনও আছে। আচ্ছা, আইডেন্টিটি ভেরিফিকেশন, এটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, পার্সোনাল গ্রোথের জন্য খুব জেনুইন ইচ্ছা থাকতে হবে। আর একটা শব্দ ব্যবহার করেছে, দূরদর্শী সহযোগিতার প্রতি অঙ্গীকার। দূরদর্শী সহযোগিতা, ইন্টারেস্টিং ফ্রেজ। মানে শুধু সহযোগিতা নয়, লং টার্ম ভিশন নিয়ে একসাথে কাজ করার ইচ্ছা। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। আর তৃতীয় শর্ত হলো, এই যে আচরণবিধিটা আমরা পড়ছি, এটা বুঝতে হবে এবং মানতে রাজি থাকতে হবে। তার মানে দেখুন, শুধু আগ্রহ দেখালেও হচ্ছে না। আইডেন্টিটি ভেরিফিকেশনটা বোঝাচ্ছে যে তারা হয়তো নিরাপত্তা বা সদস্যদের ব্যাকগ্রাউন্ড নিয়ে কনসার্ন হতে পারে। আর ওই দূরদর্শী সহযোগিতা আর আচরণবিধি মেনে নেওয়ার ব্যাপারটা বলছে তারা এমন লোক খুঁজছে যারা সত্যি সত্যি কমিটেড, মানে যারা শুধু অল্প সময়ের লাভের জন্য আসছে না। রাইট, যারা এই গোষ্ঠীর ফিলসফির সাথে একমত এবং লম্বা সময়ের জন্য থাকতে চায়। একদম, এটা একটা ফিল্টারিং মেকানিজম। শুরুতেই একটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া হচ্ছে। বেশ, এবার আসা যাক সবচেয়ে আমার মতে আকর্ষণীয় অংশে, ধারা ৩। এখানে সদস্যদের কিছু পার্সোনাল কোয়ালিটি বা ব্যক্তিগত গুণের কথা বলা হয়েছে, যা সবসময় মেনে চলতে হবে। হ্যাঁ, এই সেকশনটা খুব ডিটেইলড। বিশাল লিস্ট, যেমন সততা বা ইন্টেগ্রিটি, স্পষ্টবাদিতা বা অনেস্টি, পজিটিভ মানসিকতা, কর্মভিত্তিক হওয়া, মানে অ্যাকশন ওরিয়েন্টেড। হ্যাঁ, তারপর নতুন কিছু শেখার জন্য মন খোলা রাখা, প্ল্যান ফলো করার ইচ্ছা, অপটিমিজম বা আশাবাদ, অন্যদের প্রতি জেনুইন ইন্টারেস্ট দেখানো, আর সবশেষে বড় চিন্তাবিদ হওয়া। বাপরে! লিস্টটা লম্বা হলেও এর একটা প্যাটার্ন আছে কিন্তু। কি রকম? দেখুন, এই গুণগুলো আসলে ওই যে অভিন্ন স্বপ্নের কথা বলা হলো, সেটা পূরণ করার জন্য যে ধরনের মানুষ দরকার তাদের একটা প্রোফাইল তৈরি করছে। যেমন ধরুন, সততা আর স্পষ্টবাদিতা। এটা ছাড়া তো টিমের মধ্যে বিশ্বাসই তৈরি হবে না, আর বিশ্বাস না থাকলে গভীর কোল্যাবোরেশন সম্ভব না। ঠিক। আর পজিটিভ থাকা, আশাবাদী থাকা, এগুলো হয়তো চ্যালেঞ্জিং সময়ে টিমটাকে একসাথে ধরে রাখতে সাহায্য করে। হ্যাঁ, আর তার সাথে দেখুন, কর্মভিত্তিক আর পরিকল্পনা অনুসরণের ইচ্ছা। মানে শুধু ভালো ভালো কথা বললে হবে না, কাজে নামতে হবে, প্ল্যান অনুযায়ী এগোতে হবে। এখানে রেজাল্টের ওপর জোর দেওয়া হচ্ছে। বুঝলাম। তাহলে কথার চেয়ে কাজ বেশি। আচ্ছা, আর শেষে দুটো, অন্যদের প্রতি আন্তরিক আগ্রহ আর বড় চিন্তাবিদ। অন্যদের প্রতি আন্তরিক আগ্রহ মানে হলো সম্পর্কগুলো যেন মেকানিক্যাল না হয়। এমপ্যাথি, রেসপেক্ট, এগুলো জরুরি। একটা হেলদি কমিউনিটি এনভায়রনমেন্ট তৈরি হয়। আর বড় চিন্তাবিদ হওয়াটা, আমার মনে হয় এটা সরাসরি ওই ধারা ১-এর বড় সাহসী সুন্দর স্বপ্নের সাথে কানেক্টেড। মানে নিজের ছোট গণ্ডির বাইরে গিয়ে ভাবা,
টিমের বা কমিউনিটির বৃহত্তর ভালোর কথা চিন্তা করা। আচ্ছা, তার মানে শুধু নিজের উন্নতি নয়, কালেকটিভ সাকসেসকে গুরুত্ব দেওয়া। সম্ভবত সেটাই। তো এই সব গুণগুলো একসাথে করলে একটা বিশেষ ধরনের কালচার তৈরি হয়, তাই না? হ্যাঁ, বেশ উচ্চাকাঙ্ক্ষী কিন্তু আবার খুব কোল্যাবোরেটিভ আর খুবই অপটিমিস্টিক। একদম। এগুলো শুধু কাগজে লেখা নিয়ম নয়, এগুলো এক ধরনের এক্সপেকটেশন। সদস্যদের প্রতিদিনের ব্যবহারে, কথায় বার্তায় এগুলো ফুটে ওঠার কথা। যারা এই ভ্যালুগুলো ধারণ করবে তারাই হয়তো এখানে টিকবে, সফল হবে। বেশ, এই তো গেল আদর্শ গুণাবলীর কথা। এবার একটু প্র্যাকটিক্যাল দিকে আসি। ধারা 4 বলছে সদস্যদের দায়িত্বের কথা, মানে কি করতেই হবে। হ্যাঁ, কি রেসপন্সিবিলিটি? প্রথমত, ওই যে গোষ্ঠীর অভিন্ন ভিশন আর লক্ষ্য, সেগুলোকে সাপোর্ট করতে হবে। দ্বিতীয়ত, সবার সাথে পোলাইটলি, সম্মানের সাথে এবং ফেয়ারলি ব্যবহার করতে হবে। এটা তো আগের ধারার অন্যদের প্রতি আগ্রহের সাথেই মেলে। ঠিক। তৃতীয়ত, কমিউনিটির ভেতরে শেয়ার করা কোনো পার্সোনাল ইনফরমেশনের গোপনীয়তা রক্ষা করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। অবশ্যই, কারণ যেখানে পার্সোনাল গ্রোথ বা বিজনেসের মতো সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা হয়, সেখানে কনফিডেন্সিয়ালিটি না থাকলে তো চলবে না। তা ঠিক। সদস্যরা যদি সেফ ফিল না করে, যদি মনে করে তাদের আইডিয়া বা দুর্বলতার কথা বাইরে চলে যাবে, তাহলে তো তারা খুলবে না। তাই এই গোপনীয়তার শর্তটা একটা বিশ্বস্ত পরিবেশ তৈরির জন্য মাস্ট। হ্যাঁ, বোঝা গেল। আর চতুর্থ দায়িত্বটা হলো, এমন কোনো কাজ করা যাবে না যা কমিউনিটির রেপুটেশন বা ইন্টেগ্রিটির ক্ষতি করে। এটাও ইম্পর্ট্যান্ট। এটা আসলে বলছে যে প্রত্যেক সদস্যই কমিউনিটির অ্যাম্বাসেডর। মানে একজনের ভুলের জন্য সবার নাম খারাপ হতে পারে। ঠিক। এটা একটা কালেকটিভ আইডেন্টিটির ধারণা তৈরি করে। সদস্যদের মধ্যে একটা পারস্পরিক দায়িত্ববোধ তৈরি হয়। নিজের আচরণের প্রভাব শুধু নিজের উপর নয়, পুরো গোষ্ঠীর উপর পড়ে, এই ব্যাপারটা মাথায় রাখতে হয়। সত্যি, বেশ সিরিয়াস ব্যাপার-স্যাপার। এত নিয়ম, এত দায়িত্ব, কিন্তু যদি কেউ এগুলো না মানে আচরণবিধি ভাঙে, তখন কি হবে? সেটার জন্য আছে ধারা 5, সম্মতি এবং শৃঙ্খলা, মানে কমপ্লায়েন্স অ্যান্ড ডিসিপ্লিন। এখানে কি বলা আছে? পরিষ্কার বলা আছে, আচরণবিধির কোনো নিয়ম ভাঙলে সদস্যপদ সাসপেন্ড বা টার্মিনেট করা হতে পারে, মানে বাদ দিয়ে দেওয়া হতে পারে। ও, আর এই সিদ্ধান্তটা কে নেবে? বলছে কমিউনিটির নেতৃত্বদানকারী দল নেবে, এবং তারা সিদ্ধান্তটা নেবে তাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে। নিজস্ব বিবেচনার ভিত্তিতে, মানে লিডারশিপ টিমের হাতেই ফাইনাল পাওয়ার থাকছে। আপিলের সুযোগ হয়তো কম। সেটাই মনে হচ্ছে। তবে একটা বিষয় আছে, যাদের বাদ দেওয়া হবে তারা আবার অ্যাপ্লাই করতে পারবে। ওহ, তাই? হ্যাঁ, তবে দুটো শর্ত আছে। দেখাতে হবে যে তারা সংশোধনমূলক ব্যবস্থা নিয়েছে, মানে ভুল শুধরেছে, আর লিডারশিপ টিমের অ্যাপ্রুভাল লাগবে। আচ্ছা, মানে দরজাটা একেবারে বন্ধ নয়, কিন্তু ফেরাটা কঠিন এবং শর্ত সাপেক্ষ। ঠিক। এটা আবার সেই প্রথম পয়েন্টটাকে রিইনফোর্স করছে। সদস্যপদ একটি বিশেষ সুবিধা। এটা পার্মানেন্ট কিছু নয়। নিয়ম মেনে চললে, কন্ট্রিবিউট করলে তবেই থাকা যাবে। এই ধারাটা খুব ক্লিয়ারলি বলছে যে নিয়মগুলোকে সিরিয়াসলি নেওয়া হয়। পুরো ব্যাপারটাই খুব স্ট্রাকচার্ড। আচ্ছা, সব শেষে আছে ধারা 6, স্বীকৃতি বা অ্যাকনলেজমেন্ট। এটা কি? এটা হলো ফাইনাল স্টেপ। এখানে সদস্যরা হয়তো স্বাক্ষর করে বা কোনো অনলাইন ফর্মে টিক দিয়ে স্বীকার করছে যে তারা এই পুরো আচরণবিধিটা পড়েছে, বুঝেছে এবং মানতে রাজি আছে। মানে একটা ফর্মাল এগ্রিমেন্ট। হ্যাঁ, এটা নিশ্চিত করে যে কেউ পরে বলতে পারবে না আমি তো জানতাম না বা বুঝিনি। সবাই জেনে শুনেই কমিট করছে। আর এই ধারাতেই আরও দুটো পয়েন্ট আছে। একটা হলো সদস্যরা আবার বলছে যে তারা বোঝে সদস্যপদটা বিশেষ সুবিধা এবং নিয়ম মানার উপর নির্ভরশীল। এটা বারবার মনে করিয়ে দেওয়া হচ্ছে, গুরুত্ব বোঝানোর জন্য। আর দ্বিতীয় পয়েন্টটা হলো গোষ্ঠীটা চাইলে এই আচরণবিধি বদলাতে বা আপডেট করতে পারবে। এটাও খুব স্বাভাবিক, কারণ সময় বদলায়, পরিস্থিতি বদলায়, গোষ্ঠীর লক্ষ্য হয়তো বদলাতে পারে। তাই নিয়মকানুন আপডেট করার অধিকার রাখাটা জরুরি। ঠিক। এর মানে হলো সদস্যদের শুধু এখনকার নিয়ম মানলেই হবে না, ভবিষ্যতের পরিবর্তনের সাথেও মানিয়ে নিতে তৈরি থাকতে হবে। গোষ্ঠীটাকে ফ্লেক্সিবল আর প্রাসঙ্গিক রাখার জন্য এটা দরকার। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, ভিক্টরি উইথ অ্যাশ একটা খুব অর্গানাইজড, ভ্যালু বেসড আর বলা যেতে পারে বেশ এক্সক্লুসিভ একটা কমিউনিটি। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। এখানে ঢোকা এবং থাকা দুটোই নির্ভর করছে কিছু নির্দিষ্ট আচরণবিধি আর ব্যক্তিগত গুণাবলী কঠোরভাবে মেনে চলার ওপর। পার্সোনাল গ্রোথ, বিজনেস স্কিলস এগুলো তো আছেই, কিন্তু তার থেকেও বড় হলো একটা অভিন্ন স্বপ্নের প্রতি কমিটমেন্ট। আর সেই স্বপ্ন পূরণের জন্য সততা, আশাবাদ, সহযোগিতা, অ্যাকশন নেওয়ার মানসিকতা আর বড় করে ভাবা, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। একদম। কিন্তু পুরোটা শোনার পর আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। কি প্রশ্ন? এই যে এত নিয়ম কানুন, এত ফিল্টারিং করে সদস্য নেওয়া, গোপনীয়তার উপর এত জোর, একটা বড়, সাহসী, সুন্দর, অভিন্ন স্বপ্নের কথা, মানে ঠিক কি এমন লক্ষ্য বা স্বপ্ন থাকতে পারে যার জন্য এত কন্ট্রোলড, এত কেয়ারফুলি কিউরেটেড একটা পরিবেশ দরকার হয়? এটা একটা খুব ভ্যালিড প্রশ্ন এবং খুব ইন্টারেস্টিংও। মানে এই ধরনের স্ট্রাকচার কি সত্যি সদস্যদের মধ্যে খুব গভীর, অথেন্টিক কানেকশন তৈরি করতে সাহায্য করে, নাকি উল্টোটা? হ্যাঁ, মানে এটা কি একটা ইকো চেম্বার তৈরি করে ফেলার ঝুঁকি রাখে, যেখানে সবাই একই রকমভাবে একই কথা বলে
আর কোনো ভিন্ন মত বা ক্রিটিক্যাল ভাবনার জায়গা থাকে না। ঠিক। আর এই যে এত হাই এক্সপেকটেশন, এত নিয়ম, এটা কি সবসময় মোটিভেটিং হয়, নাকি কখনো কখনো এটা সদস্যদের উপর একটা বাড়তি চাপও তৈরি করতে পারে? সেটাই। এই মডেলটা হয়তো কারো কারোর জন্য খুব ভালো কাজ করে, যারা এই ধরনের স্ট্রাকচার আর ক্ল্যারিটি পছন্দ করে। কিন্তু সবার জন্য কি এটা সমানভাবে এফেক্টিভ? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যায়। এটা নিয়ে আরও ভাবা যেতে পারে। অবশ্যই ভাবনার বিষয়।